এই দোয়া নিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। কারণ জীবন তো থেমে থাকে না। প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটে, নতুন নতুন অভিজ্ঞতা হয়। গত সপ্তাহে একটা অবাক করা ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে একদিন সকালে একজন বিদেশি ভদ্রলোক এসেছিল। তার নাম জন স্মিথ। তিনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি পারিবারিক মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন। জন সাহেব বলল, ম্যাডাম, আপনাদের পরিবারের গল্প আমি আমেরিকায় বসে পড়েছি। আমি এটা নিয়ে গবেষণা করতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করে আমাদের গল্প জানলেন? জন সাহেব বলল, রাহুলের বই আমেরিকায় অনুবাদ হয়েছে। সেটা পড়ে আমি এত মুগ্ধ হয়েছি যে আমি এখানে চলে এসেছি। তিনি আরও বলল, আমি আপনাদের পরিবারের গল্প নিয়ে একটা আন্তর্জাতিক গবেষণা করতে চাই। এটা বিশ্বের অন্যান্য পরিবারের কাজে আসবে। আমরা রাজি হলাম। কারণ আমরা চাই যে আমাদের অভিজ্ঞতা যত বেশি মানুষের কাজে আসে। জন সাহেব 1 মাস ধরে আমাদের সাথে থেকে গবেষণা করেছেন। তিনি আমাদের পরিবারের প্রতিটি সদস্যের সাথে বিস্তারিত সাক্ষাৎকার নিয়েছেন। তার গবেষণার ফলাফল অনুযায়ী আমাদের পরিবার বিশ্বের একটি উদাহরণীয় পরিবার। জন সাহেব বলেছেন, আপনাদের পরিবারে যেভাবে একটি সমস্যা থেকে উত্তরণ ঘটেছে, সেটা পৃথিবীর যেকোনো দেশের পরিবারের জন্য শিক্ষণীয়। তার গবেষণাপত্রটি আমেরিকার একটি বিখ্যাত জার্নালে প্রকাশিত হবে। এই গবেষণার ফলে আমাদের পরিবারের নাম এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। গত মাসে রাহুলকে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাহুল সেখানে গিয়ে তার অভিজ্ঞতার কথা বলেছে। অস্ট্রেলিয়ার মানুষরাও তার গল্প শুনে অনুপ্রাণিত হয়েছে। সেখানে রাহুল একটি অস্ট্রেলিয়ান পরিবারের সাথে দেখা করেছে যারা একই রকম সমস্যার মুখোমুখি হয়েছিল। রাহুলের পরামর্শে তারাও তাদের সমস্যার সমাধান করতে পেরেছে। এভাবে আমাদের অভিজ্ঞতা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। প্রিয়ার গবেষণাটি এখন একটি আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হবে। কানাডার একটি বিশ্ববিদ্যালয় প্রিয়াকে পিএইচডি করার জন্য স্কলারশিপ দিয়েছে। প্রিয়া বলেছে যে সে সেখানে গিয়ে আমাদের পারিবারিক মডেল নিয়ে আরও গভীর গবেষণা করবে। আমি প্রিয়াকে বলেছি যে সে যেখানেই যাক, আমাদের পারিবারিক মূল্যবোধগুলো ভুলে যেন না যায়। সুব্রতের কোম্পানিটিও এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের একটি সংস্থা সুব্রতের কোম্পানিকে বিশ্বের সবচেয়ে নৈতিক কোম্পানি হিসেবে পুরস্কৃত করেছে। এই পুরস্কার নিতে সুব্রত নিউ ইয়র্ক গিয়েছিল। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাদের সাথে আমাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আমার বইটিও এখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে। আমেরিকা আর ইংল্যান্ডের প্রকাশক আমার বইয়ে আগ্রহী হয়েছে। আমি কখনো ভাবিনি যে আমার লেখা বই একদিন বিদেশে প্রকাশিত হবে। সারার টেলিভিশন প্রোগ্রামটিও এখন বাংলাদেশের বাইরে প্রচারিত হচ্ছে। ভারত, পাকিস্তান, এমনকি মালয়েশিয়াতেও সারার প্রোগ্রাম দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের মানুষ সারাকে ইমেইল করে তাদের সমস্যার কথা জানাচ্ছে। মিনা খালার বইটিও আরবি ভাষায় অনুবাদ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি অনেক জনপ্রিয় হয়েছে। আমাদের কমিউনিটি সেন্টারের মডেল এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে। ভারতের দিল্লিতে আমাদের মতো একটি সেন্টার খোলা হয়েছে। পাকিস্তানের করাচিতেও একটি সেন্টার খোলার প্রস্তুতি চলছে। আমি এইসব শুনে অভিভূত হয়ে যাই। ভাবতেই পারিনি যে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা এভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। গত মাসে একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আমাদের উপর একটি ডকুমেন্টারি বানিয়েছে। সেই ডকুমেন্টারিতে আমাদের পুরো পরিবারের গল্প দেখানো হয়েছে। ডকুমেন্টারিটি বিশ্বের ৫০টি দেশে প্রচারিত হয়েছে। এর ফলে বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে চিঠি আসছে। একজন জাপানি মা লিখেছে যে আমাদের গল্প শুনে তিনি তার ছেলের সাথে আরও খোলামেলা কথা বলতে শুরু করেছেন। একজন ব্রাজিলিয়ান বাবা লিখেছে যে আমাদের অভিজ্ঞতা তাকে তার পরিবারের সমস্যা সমাধান করতে সাহায্য করেছে। এই চিঠিগুলো পড়ে আমার মন ভরে যায়। আমরা যে শুধু আমাদের দেশের মানুষের উপকার করছি না, বিশ্বের মানুষের উপকার করছি। রাহুল এখন একটি আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করছে। সংস্থাটির নাম গ্লোবাল ফ্যামিলি ইউনিটি। এই সংস্থার কাজ হল বিশ্বের বিভিন্ন দেশের পরিবারগুলোকে সাহায্য করা। রাহুল এই সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি। তার কাজ হল এই অঞ্চলের দেশগুলোতে পারিবারিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা। গত মাসে রাহুল শ্রীলঙ্কা আর নেপালে গিয়েছিল। সেখানে সে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করেছে। প্রিয়া এখন তার পিএইচডির জন্য কানাডায় চলে গেছে। কিন্তু সে নিয়মিত আমাদের সাথে ভিডিও কলে কথা বলে। প্রিয়া বলেছে যে কানাডার বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা নিয়ে অনেক আগ্রহ।
সেখানকার অধ্যাপকরা আমাদের পরিবারের গল্প জানতে চান। প্রিয়া সেখানে আমাদের অভিজ্ঞতা নিয়ে বক্তৃতা দিয়েছে। সুব্রত এখন জাতিসংঘের একটি কমিটিতে সদস্য। কমিটিটির কাজ হল বিশ্বব্যাপী কর্পোরেট নৈতিকতা উন্নয়ন করা। সুব্রত বিভিন্ন দেশে গিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে। তিনি বলেন যে ব্যবসায়িক সাফল্যের চেয়ে নৈতিক সাফল্য বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন ইন্টারন্যাশনাল মাদার্স অ্যাসোসিয়েশন এর একজন সদস্য। এই সংস্থার সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশের মায়েরা। আমরা একসাথে মিলে পারিবারিক সমস্যার সমাধানে কাজ করি। গত মাসে আমি সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছি। সেখানে আমি বিশ্বের বিভিন্ন দেশের মায়েদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। সারা এখন একটি আন্তর্জাতিক মিডিয়া নেটওয়ার্কের সাথে কাজ করছে। তার প্রোগ্রাম এখন বিশ্বের ২০টি দেশে প্রচারিত হয়। বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা সারার কাছে তাদের সমস্যার কথা জানা। মিনা খালা এখন ইউনেস্কোর একটি প্রকল্পে কাজ করছেন। প্রকল্পটির নাম গ্লোবাল প্যারেন্টিং এডুকেশন। তিনি বিভিন্ন দেশের অভিভাবকদের প্রশিক্ষণ দেন। আমাদের সত্য উৎসব এখন একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। এ বছর বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মালয়েশিয়ায় এই উৎসব পালিত হয়েছে। প্রতিটি দেশে হাজার হাজার পরিবার এই উৎসবে অংশ নিয়েছে। উৎসবের মূল বার্তা একটাই, সততা আর পারিবারিক ঐক্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের কমিউনিটি সেন্টারটিও এখন একটি আন্তর্জাতিক মডেল। বিশ্বব্যাংক আমাদের সেন্টারের কাজ দেখে মুগ্ধ হয়েছে। তারা আমাদের মডেল অনুসরণ করে আফ্রিকার কয়েকটি দেশে সেন্টার খোলার পরিকল্পনা করছে। গত সপ্তাহে নাইজেরিয়া থেকে একটি দল এসেছিল আমাদের কাজ দেখতে। তারা তাদের দেশে ফিরে গিয়ে আমাদের মতো সেন্টার খুলবে। রাহুলের চতুর্থ বইটি এখন লেখা হচ্ছে। এবারের বইটার নাম বিশ্বব্যাপী পারিবারিক পুনর্জাগরণ। এই বইতে রাহুল বিশ্বের বিভিন্ন দেশের পরিবারের গল্প লিখেছে। বইটিতে দেখানো হয়েছে যে পারিবারিক সমস্যা শুধু আমাদের দেশের নয়, বিশ্বব্যাপী। কিন্তু সমাধানও সম্ভব যদি পরিবারগুলো একসাথে কাজ করে। আমার দ্বিতীয় বইটিও এখন লেখা হচ্ছে। এবারের বইটার নাম মা থেকে বিশ্বমাতা। এই বইতে আমি দেখিয়েছি যে একজন মায়ের ভালোবাসা কিভাবে সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে পারে। প্রিয়া কানাডা থেকে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। প্ল্যাটফর্মটির নাম গ্লোবাল ইউথ ইউনিটি। এই প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা তাদের সমস্যা শেয়ার করে এবং একে অপরকে সাহায্য করে। প্ল্যাটফর্মটিতে এখন ৫০টি দেশের ১০০,০০০-এর বেশি সদস্য আছে। সুব্রতের কোম্পানি এখন একটি আন্তর্জাতিক কর্পোরেশন। তারা বিশ্বের বিভিন্ন দেশে তাদের নৈতিক ব্যবসায়িক মডেল ছড়িয়ে দিচ্ছে। সুব্রতের কোম্পানির মডেল অনুসরণ করে আরও অনেক কোম্পানি তাদের কাজের পদ্ধতি পরিবর্তন করেছে। আমি কয়েকদিন আগে একটি পরিসংখ্যান দেখেছিলাম যেটা আমাকে অভিভূত করেছে। পরিসংখ্যানটি বলছে যে গত ৫ বছরে বিশ্বব্যাপী পারিবারিক অপরাধ ৫% কমেছে। বিশেষজ্ঞরা বলেছেন যে এর একটি কারণ হল পারিবারিক সচেতনতা বৃদ্ধি। আমি গর্ব করি যে আমাদের মতো পরিবারগুলোর প্রচেষ্টা এই পরিবর্তনে অবদান রেখেছে। গত মাসে রাহুল আর অনিতার বিয়ে হয়েছে। বিয়েটা খুব সাদামাটা ছিল। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছিল। অস্ট্রেলিয়া থেকে জন সাহেব এসেছিল। আমেরিকা থেকে কয়েকজন অধ্যাপক এসেছিল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকেও অনেকে এসেছিল। বিয়ের অনুষ্ঠানটা একটা আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছিল। সবাই একসাথে মিলে পারিবারিক ঐক্যের গান গেয়েছিল। অনিতা এখন আমাদের পরিবারের অংশ। সে রাহুলের সাথে মিলে সামাজিক কাজে অংশ নিচ্ছে। অনিতা একজন শিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা দিয়ে আমাদের কাজে সাহায্য করছে। সে বিশেষ করে শিশুদের নৈতিক শিক্ষা দেওয়ার কাজে জড়িত। প্রিয়াও বিয়ের কথা ভাবছে। তার প্রেমিক ডেভিড একজন কানাডিয়ান ছেলে। ডেভিডও প্রিয়ার মতো সামাজিক কাজে জড়িত। প্রিয়া বলেছে যে তাদের বিয়েটাও আন্তর্জাতিক হবে। কানাডা আর বাংলাদেশ উভয় দেশেই অনুষ্ঠান হবে। আমি খুশি যে আমার সন্তানরা তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু প্রেম নয়, মূল্যবোধের দিকেও নজর দিয়েছে। সুব্রত এখন দাদা হওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমি চাই আমার নাতি-নাতনিরাও আমাদের পারিবারিক মূল্যবোধ নিয়ে বড় হোক। আমিও নানি হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি চাই যে আগামী প্রজন্ম আমাদের চেয়েও ভালো হোক। গত সপ্তাহে একটা চমৎকার খবর পেলাম। জাতিসংঘ আমাদের পরিবারকে আন্তর্জাতিক শান্তি দূত হিসেবে মনোনীত করেছে। এই সম্মাননা পাওয়া পরিবারের সংখ্যা বিশ্বে খুবই কম। আমরা এই সম্মাননা পেয়েছি আমাদের পারিবারিক সম্প্রীতির কাজের জন্য। পুরস্কার গ্রহণের জন্য আমাদের পুরো পরিবারকে নিউ ইয়র্কে যেতে হবে।
সেখানে জাতিসংঘের মহাসচিব আমাদের পুরস্কার দেবেন। আমি ভাবতেই পারিনি যে একদিন জাতিসংঘের মতো প্রতিষ্ঠান আমাদের স্বীকৃতি দেবে। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল একটি পারিবারিক সমস্যা দিয়ে। কিন্তু আজ সেই সমস্যাই আমাদের বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে। আমি প্রায়ই ভাবি, জীবনের রহস্য কত গভীর। আমরা যখন সবচেয়ে কঠিন সময় পার করছিলাম, তখন ভাবতে পারিনি যে এই কষ্ট একদিন আমাদের এত বড় সম্মান এনে দেবে। কিন্তু এখন আমি বুঝি যে জীবনে যা কিছু ঘটে সবকিছুরই একটা উদ্দেশ্য আছে। আমাদের সমস্যাটা ছিল একটা পরীক্ষা। আর আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে গেছি। আমার এই দীর্ঘ গল্পের মাধ্যমে আমি যেটা বলতে চেয়েছি সেটা হল, জীবনে যেই সমস্যাই আসুক, হাল ছাড়বেন না। পরিবারের সদস্যদের সাথে মিলে সমস্যার মুখোমুখি হন। সততার পথে থেকে সমাধানের চেষ্টা করুন। আর মনে রাখবেন, আপনার ছোট্ট প্রচেষ্টাও একদিন বিশাল পরিবর্তন আনতে পারে। আমাদের পরিবারের গল্প এর প্রমাণ। আজ আমাদের অভিজ্ঞতা বিশ্বের লাখো পরিবারের কাজে আসছে। এটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমি আশা করি যে যারা আমার এই গল্প শুনেছেন, তারাও তাদের জীবনে এই শিক্ষাগুলো কাজে লাগাবেন। আর আপনাদের অভিজ্ঞতাও একদিন অন্যদের কাজে আসবে। এভাবেই একটি পরিবার থেকে শুরু হয়ে সারা বিশ্বে ভালোত্বের বীজ ছড়িয়ে যেতে পারে। আমার পরিবারের পক্ষ থেকে আমি বিশ্বের সব পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবার পরিবারে সুখ, শান্তি আর ভালোবাসা দান করেন। আর সবাই যেন সততার পথে থেকে তাদের জীবন পরিচালনা করতে পারে। এই দোয়া আর আশীর্বাদ নিয়েই আমি আমার গল্প সম্পূর্ণ করছি। আপনাদের সবাইকে জীবন বীমার পলিসি নবায়ন করতে গিয়েছি। বীমা এজেন্ট বলল, নমিনি পরিবর্তন করতে চান? ছেলে বলল, হ্যাঁ। আমার স্ত্রীর নাম দিন। এজেন্ট আমার দিকে তাকিয়ে বলল, উনি? ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এজেন্ট বলল, তাহলে পলিসির অঙ্ক অনেক বাড়বে। ছেলে বলল, কোনো সমস্যা নেই। ফর্ম পূরণের সময় এজেন্ট জিজ্ঞেস করল, বিয়ের তারিখ? ছেলে আজকের তারিখ বলল। আমি হকচকিয়ে গেলাম। বীমা অফিস থেকে বেরিয়ে ছেলে আমার হাত ধরে বলল, মা, এই পলিসিতে আমার মৃত্যুর পর সব টাকা তোমার। কারণ তুমি আমার স্ত্রী। আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের একমাত্র উত্তরাধিকারী তুমি। বিয়ে করো আমাকে। বীমার কাগজ আমার পার্সে রেখে দিলাম কাপা হাতে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু আমি সত্যি বলছি, প্রতিটি কথা সত্যি। এই ঘটনাটা আমার মনের গভীরে এমনভাবে গেঁথে আছে যে রাতে ঘুম আসে না। স্বামীকে বলতে পারি না, কারণ উনি বুঝবেন না। কিন্তু আজ আপনাদের বলব। গত সপ্তাহে রাহুল আমার সাথে বীমা অফিসে গেল। আমি ভেবেছিলাম ছেলে হয়তো আমাকে সাহায্য করবে কাগজপত্র নিয়ে। কিন্তু সেখানে গিয়ে যা ঘটল সেটা আমার কল্পনার বাইরে। এজেন্ট যখন নমিনির কথা বলল, রাহুল বলল আমার নামটা দিতে। আমি ভাবলাম হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু তারপর যা ঘটল। এজেন্ট জিজ্ঞেস করল বিয়ের তারিখ। আর রাহুল আজকের তারিখটা বলল। আমি তো হতবাক। কি হচ্ছে এইসব? ছেলে কি বলছে? আমার মাথা ঘুরতে লাগল। হাত পা ঠান্ডা হয়ে গেল। বীমা অফিস থেকে বেরিয়ে রাহুল আমার হাত ধরল। তার হাতটা এত গরম ছিল যে আমি চমকে গেলাম। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, তুমি জানো না এই পলিসিটার আসল রহস্য কি? এটা শুধু বীমার পলিসি নয়, এটা একটা গোপন চুক্তিগু। আমি কিছু বুঝতে পারছিলাম না। রাহুল আমাকে কাছের একটা ক্যাফেতে নিয়ে গেল। সেখানে বসে সে যা বলল সেটা শুনে আমার পুরো জগৎটা উল্টে গেল। রাহুল বলল, মা, আমি গত 3 মাস ধরে একটা গোপন সংস্থার জন্য কাজ করছি। তাদের নাম দ্য সিক্রেট গার্ডিয়ানস। তারা পারিবারিক নিরাপত্তার জন্য কাজ করে। আমাদের পরিবারে একটা বড় বিপদ আসছে গু। আমি জিজ্ঞেস করলাম, কি বিপদ? রাহুল চারদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, বাবার অফিসে একটা বড় দুর্নীতির কেস চলছে। বাবা জানেন না, কিন্তু উনার নামও জড়িত। কারণ উনার সিগনেচার জাল করা হয়েছে।
আমি এই তথ্যটা পেয়েছি আমার সংস্থার মাধ্যমে গু। আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। সুব্রত সত্যিই অফিসে অনেক টেনশনে থাকে আজকাল। রাতে ঘুমায় না। কিন্তু আমাকে কিছু বলে না। রাহুল আরও বলল, এই বীমার পলিসিটা আসলে একটা কভার। এটার মাধ্যমে আমি আমার সংস্থাকে জানাবো যে আমি তোমাকে এই বিষয়ে বলেছি। এখন থেকে তুমিও এই মিশনের অংশও। আমি জিজ্ঞেস করলাম, কি মিশন? রাহুল বলল, বাবাকে বাঁচানোর মিশন। আমাদের প্রমাণ করতে হবে যে উনার সিগনেচার জাল। কিন্তু সেই জন্য আমাদের বাড়িতে একটা গোপন অপারেশন চালাতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। এইসব কি হচ্ছে? আমার শান্ত সংসারে হঠাৎ এত রহস্য, এত জটিলতা কেন? রাহুল আমার হাত চেপে ধরে বলল, মা, তুমি চিন্তা করো না। আমি সব ঠিক করে দেব। কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে। প্রিয়া আর বাবা কিছু জানবে না এখনই। সেদিন বাড়ি ফিরে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কিন্তু মন খারাপ হয়ে রইল। রাতে সুব্রতকে খুব কাছ থেকে লক্ষ্য করলাম। সত্যিই উনি অনেক চিন্তিত দেখাচ্ছে। ফোনে কথা বলার সময় উনার গলার আওয়াজ কাঁপছে। পরের দিন রাহুল আমাকে বলল, মা, আজ রাতে আমার সংস্থার একজন এজেন্ট আসবে। তার নাম সারা। সে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্ট। সে বাবার আসল সিগনেচার আর জাল সিগনেচারের মধ্যে পার্থক্য বের করবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বাবার সিগনেচারের নমুনা কোথায় পাবে? রাহুল বলল, সেটা তোমার কাজ। বাবার পুরাতন চেকবুক, ব্যাংকের কাগজপত্র সব এনে দিতে হবে। আমি রাজি হলাম। কিন্তু মনে মনে একটা অস্বস্তি কাজ করছিল। এতদিন পর রাহুল হঠাৎ এত গোপনীয় কাজে জড়িয়ে গেল কি করে? রাতে সারা এলো। বয়স হবে 25-26। খুব স্মার্ট, শিক্ষিত মেয়ে। কিন্তু চোখে একটা রহস্যময় ভাব। সে আমার সাথে খুব সুন্দর করে কথা বলল। বলল, আন্টি, আপনি চিন্তা করবেন না। আমরা আঙ্কেলকে অবশ্যই বাঁচাবো। সারা বাবার সব কাগজপত্র দেখে বলল, এই জাল সিগনেচারটা খুবই দক্ষতার সাথে করা হয়েছে। কিন্তু আমি পার্থক্য খুঁজে বের করতে পারব। রাহুল সারার সাথে নিচু স্বরে অনেকক্ষণ কথা বলল। তাদের কথোপকথন আমি পুরো শুনতে পেলাম না। কিন্তু কিছু কিছু শব্দ কানে এলো, ডেডলাইন, ডেঞ্জার, প্ল্যান বিগু। সারা চলে যাবার পর রাহুল আমাকে বলল, মা, আগামী 3 দিনের মধ্যে আমাদের সব কাজ শেষ করতে হবে। তারপর পুলিশে রিপোর্ট করব। পরের দিন সকালে প্রিয়া স্কুলে যাবার সময় আমাকে জিজ্ঞেস করল, মা, রাতে ভাইয়ার সাথে কে এসেছিল? আমি জানালা দিয়ে দেখলাম একটা মেয়ে। আমি বুঝতে পারলাম প্রিয়াও কিছু সন্দেহ করছে। আমি বললাম, কলেজের বন্ধু। প্রিয়া বলল, কিন্তু তারা এত চুপি চুপি কথা বলছিল কেন? আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। কিন্তু বুঝলাম যে এই রহস্যটা আর বেশিদিন লুকিয়ে রাখা যাবে না। দুপুরে সুব্রত অফিস থেকে ফোন করল। গলার আওয়াজ খুবই উদ্বিগ্ন। বলল, রূপালি, আমার অফিসে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি আজ রাতে দেরি করে আসব। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? সুব্রত বলল, পরে বলবো। তুমি চিন্তা করো না আগে। কিন্তু আমি চিন্তা না করে পারলাম না। রাহুল যা বলেছে সেটাই কি সত্যি হচ্ছে? সন্ধ্যায় রাহুল বাড়ি এসে বলল, মা, সারা রিপোর্ট তৈরি করেছে। বাবার সিগনেচার সত্যিই জাল করা হয়েছে। এখন আমাদের এই রিপোর্ট পুলিশের কাছে নিয়ে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বাবাকে না জানিয়ে এসব করা কি ঠিক হচ্ছে? রাহুল বলল, মা, বাবাকে জানালে উনি হয়তো ভয় পেয়ে যাবেন। বা হয়তো বিশ্বাসটা লুকাবার চেষ্টা করবেন। আমাদের প্রথমে প্রমাণ সংগ্রহ করতে হবে। রাতে সুব্রত দেরি করে বাড়ি এলো। মুখ ফ্যাকাশে। চোখে গভীর উদ্বেগ। ডিনারের সময় কথাবার্তা খুবই কম। প্রিয়া জিজ্ঞেস করল, বাবা, তুমি কি অসুস্থ? সুব্রত বলল, না মা, একটু অফিসের টেনশন। রাহুল বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, কিছু সাহায্য লাগলে বলো। সুব্রত রাহুলের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল। বলল, তুমি পড়াশোনায় মন দাও। বাবার সমস্যা বাবাই সমাধান করবে। কিন্তু আমি জানি যে সুব্রত একা এই সমস্যার সমাধান করতে পারবে না। রাহুল আর সারার সাহায্য ছাড়া আমাদের পরিবার হয়তো একটা বড় বিপদের মুখে পড়বে। রাতে বিছানায় শুয়ে সুব্রতের দিকে তাকালাম। উনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু ঘুমাচ্ছেন না। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন। আমার মন খারাপ হয়ে গেল। এত বছর পর সুব্রতকে এত অসহায় দেখলাম। পরের দিন সকালে রাহুল আমাকে বলল, মা, আজ আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। সারা এসে আমাদের নিয়ে যাবে।
আমি বললাম, কিন্তু প্রিয়া স্কুল থেকে ফিরলে আমাকে খুঁজবে গ। রাহুল বলল, আমরা দুপুরের মধ্যেই ফিরে আসব। 10টার সময় সারা এলো। এবার তার সাথে আরেকজন ছিল, একজন মধ্যবয়সী পুরুষ। সারা পরিচয় করিয়ে দিল, ইনি ইন্সপেক্টর রহমান। উনি এই কেসটা হ্যান্ডেল করবেন গে। ইন্সপেক্টর রহমান আমার সাথে খুব ভদ্রভাবে কথা বলল, ম্যাডাম, আপনার ছেলে খুবই দায়িত্বশীল। উনি সময়মতো আমাদের এই তথ্য দিয়েছেন। না হলে আপনার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা হতো। আমরা পুলিশ স্টেশনে গেলাম। সেখানে সারার প্রস্তুত করা রিপোর্ট জমা দেওয়া হল। ইন্সপেক্টর রহমান বলল, আমরা তদন্ত শুরু করে দেব। আপনার স্বামীকে এখনও কিছু জানাতে হবে না গিয়ে। পুলিশ স্টেশন থেকে ফিরে আসার পথে আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুমি কবে থেকে এই সংস্থার সাথে জড়িত? রাহুল বলল, মা, আমি তোমাকে আগে বলিনি কারণ ভেবেছিলাম হয়তো কিছুই হবে না। কিন্তু যখন বাবার নাম জড়িত দেখলাম তখন আর লুকিয়ে রাখতে পারলাম না গ। আমি জিজ্ঞেস করলাম, এই সংস্থাটা কোথা থেকে তোমাকে খুঁজে বের করল? রাহুল একটু চুপ করে থেকে বলল, মা, আসলে আমার কলেজে একটা ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়েছিল। সেখানে এই সংস্থার লোকেরা এসেছিল। তারা বলেছিল যে তারা ইয়ং ট্যালেন্ট খুঁজছে যারা পারিবারিক নিরাপত্তার কাজে সাহায্য করতে পারবে গ। শুনতে যুক্তিসঙ্গত লাগল, কিন্তু আমার মনে একটা সন্দেহ কাজ করছিল। এত বড় একটা সংস্থা থাকলে আমি কেন আগে শুনিনি? বাড়ি ফিরে দেখি প্রিয়া স্কুল থেকে এসে গেছে। সে আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, রাহুলের সাথে কিছু কাজে গিয়েছিলাম গু। প্রিয়া বলল, কি কাজ? রাহুল বলল, প্রিয়া, তুই এত প্রশ্ন করিস কেন? প্রিয়া বলল, ভাই, তোমার আচরণ খুব আজব লাগছে। আর মাও কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছেন গু। আমি বুঝলাম যে প্রিয়াও কিছু সন্দেহ করছে, কিন্তু এখনই তাকে কিছু বলা ঠিক হবে না। সন্ধ্যায় সুব্রত বাড়ি এসে সবাইকে খুশির খবর দিল। বলল, আজ থেকে আমার অফিসের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। নতুন বস আসবে গু। প্রিয়া খুশি হয়ে বলল, বাবা, এখন তোমার চেহারা অনেক উজ্জ্বল লাগছে গু। রাহুল আমার দিকে তাকিয়ে একটা জয়ের হাসি দিল। আমিও মনে মনে খুশি হলাম যে আমার ছেলে এত বুদ্ধিমত্তার সাথে এই সমস্যার সমাধান করেছে। কিন্তু রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে পানি খেতে উঠেছি। হঠাৎ শুনতে পেলাম রাহুল ফোনে কথা বলছে। তার কথায় কিছু শব্দ শুনে আমি চমকে গেলাম। রাহুল বলছিল, হ্যাঁ, প্ল্যান সফল হয়েছে। পেমেন্ট কবে পাব? আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। পেমেন্ট? কিসের পেমেন্ট? আমি আর কিছু না শুনে নিজের ঘরে চলে গেলাম। কিন্তু ঘুম এলো না। মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরের দিন সকালে রাহুল স্কুল চলে গেলে আমি সারাকে ফোন করলাম। তার ফোনটা বন্ধ। আমি দ্য সিক্রেট গার্ডিয়ান্স নামে ইন্টারনেটে সার্চ দিলাম। কিছুই পেলাম না। আমার সন্দেহ আরও বাড়ল। আমি ইন্সপেক্টর রহমানের নম্বরে ফোন করলাম। ফোনটা রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। দুপুরে প্রিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমি একটা অদ্ভুত কথা শুনেছি গ। আমি জিজ্ঞেস করলাম, কি? প্রিয়া বলল, আমার ক্লাসমেট রিয়ার বাবাও একই কোম্পানিতে কাজ করে যেখানে বাবা কাজ করে। রিয়া বল যে তার বাবা বলেছে বাবার বসকে গ্রেফতার করার পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে গি। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ষড়যন্ত্র? প্রিয়া বলল, রিয়ার বাবা বলেছে যে বাবার বস আসলে নির্দোষ। কেউ একজন তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ তৈরি করেছে। আর সেই কেউ একজন এই কাজের জন্য বড় অঙ্কের টাকা পেয়েছে গি। আমার মাথা ঘুরতে লাগল। যদি প্রিয়ার কথা সত্য হয় তাহলে রাহুল? সন্ধ্যায় রাহুল বাড়ি এসে আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, রাহুল, তুমি কি সত্যি বলেছ? রাহুল অবাক হয়ে বলল, মা, কি বলছ তুমি? আমি বললাম, গতকাল রাতে তোমাকে ফোনে পেমেন্টের কথা বলতে শুনেছি গি। রাহুলের মুখের রং পাল্টে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, তুমি ভুল শুনেছই। আমি বললাম, না রাহুল, আমি ভুল শুনিনি। তুমি সত্য বলো গু। রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমি তোমাকে সব বলবো। কিন্তু প্রতিজ্ঞা করো যে তুমি আমাকে ঘৃণা করবে না গি। আমার হৃদয় ধরফট করতে লাগল। বললাম, বলো। রাহুল বলল, মা, দ্য সিক্রেট গার্ডিয়ান্স নামে কোনো সংস্থা নেই। সারা কোনো পুলিশের এজেন্ট না। ইন্সপেক্টর রহমানও নকল গু। আমি অসাড হয়ে গেলাম। তাহলে? রাহুল বলল, মা, আমি একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সাথে কাজ করি। তারা বিভিন্ন কোম্পানির অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে বিক্রি করে। আমি বাবার কোম্পানির তথ্য দিয়েছি গু।
আমার মনে হলো পৃথিবীটা ঘুরছে। কিন্তু বাবার বসকে গ্রেফতার রাহুল বলল সেটা আসল। কিন্তু সে নির্দোষ। আমরা তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ তৈরি করেছি। কারণ আমাদের ক্লায়েন্ট চেয়েছিল তাকে সরিয়ে দিতে আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কেন? রাহুল বলল, টাকার জন্য মা। আমি প্রচুর টাকা পেয়েছি। আর ভেবেছিলাম এতে বাবারও উপকার হবে। কারণ বাবার বস চলে গেলে বাবার প্রমোশন হবে আমি থতমত খেয়ে গেলাম। আমার ছেলে, যাকে আমি এতদিন ভালো মানুষ মনে করেছি, সে একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে। আমি বললাম, রাহুল, তুমি কি করেছ? একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করেছ। রাহুল বলল, মা, আমি ভেবেছিলাম এতে কারো ক্ষতি হবে না। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি আমি কান্নায় ভেঙে পড়লাম। তুমি আমাকেও এই পাপের ভাগী বানিয়েছ। আমি তো জানতামই না যে তুমি মিথ্যা বলছ রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সব ঠিক করে দেব। আমি সত্য স্বীকার করব আমি বললাম, এখন আর কিছু ঠিক করা যাবে না। তুমি একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করেছ সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম, আমি রাহুলকে ভুলভাবে মানুষ করেছি কি? কোথায় ভুল হয়েছে? পরের দিন সকালে সুব্রত যখন অফিসে যাচ্ছিল, আমি তার সাথে গেলাম। আমি সুব্রতের পুরাতন বসের সাথে দেখা করতে চাইলাম। জেলখানায় গিয়ে দেখা করলাম। তিনি আমাকে দেখে বলল, রূপালী, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না। কিন্তু আমি নির্দোষ। আমি কান্নার সাথে বললাম, আমি জানি। আমি সব জানি তিনি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি জানো? আমি সব খুলে বললাম। কি করে রাহুল আমাকে ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শুনে তিনি বলল, রূপালী, তুমি নির্দোষ। তুমি জানতেই না যে তোমাকে ব্যবহার করা হচ্ছে আমি বললাম, কিন্তু আমি আপনার ক্ষতি করেছি তিনি বলল, তুমি ইচ্ছাকৃতভাবে করনি। রাহুল তোমাকে বোকা বানিয়েছে জেলখানা থেকে ফিরে আমি রাহুলকে বললাম, তুমি এখনই পুলিশের কাছে গিয়ে সত্য স্বীকার করবে রাহুল বলল, মা, কিন্তু তাহলে তো আমার জেল হয়ে যাবে আমি বললাম, সেটাই তোমার শাস্তি। তুমি একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করেছ রাহুল কান্নায় ভেঙে পড়ল। বলল, মা, আমি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম টাকা থাকলে সবাই খুশি হবে আমি বললাম, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। মানুষের বিবেক কেনা যায় না সেদিন বিকেলে রাহুল পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করল। পুলিশ তাকে গ্রেফতার করল। সুব্রতের বস ছাড়া পেল। সুব্রত বাড়ি এসে সব জানতে পারল। প্রথমে সে কিছুই বুঝতে পারল না। তারপর যখন সবকিছু বুঝল, সে আমার সামনে কেঁদে ফেল। সুব্রত বলল, রূপালী, আমি কি করে রাহুলকে এমন মানুষ হতে দিলাম? আমি বললাম, আমরা দুজনেই ভুল করেছি। আমরা রাহুলকে শুধু পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ভাবতে শিখিয়েছি। নৈতিকতার কথা ভাবতে শেখাইনি প্রিয়া সব জানতে পেরে খুব কেঁদেছিল। সে বলল, ভাই কেন এমন করল? আমি প্রিয়াকে বোঝালাম যে জীবনে টাকার চেয়ে সততা বেশি গুরুত্বপূর্ণ। রাহুলের বিচার হল। তার ৩ বছরের জেল হল। আদালতে রাহুল ক্ষমা চাইল। বলল যে সে ভুল বুঝেছিল। সুব্রতের পুরাতন বস আমাদের ক্ষমা করে দিল। বলল যে আমরা রাহুলের ভুলের শিকার। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক পরিবর্তন এল। আমরা আরও বেশি একে অপরের সাথে খোলামেলা কথা বলতে শুরু করলাম। প্রিয়াকে ছোট থেকেই নৈতিকতার শিক্ষা দিতে লাগলাম। সুব্রত তার অফিসে আরও সতর্ক হয়ে কাজ করতে শুরু করল। আর আমি বুঝলাম যে পরিবারে শুধু ভালোবাসা যথেষ্ট না, সততার শিক্ষাও দরকার। রাহুল জেল থেকে চিঠি লিখত। সে বলত যে সে তার ভুল বুঝতে পেরেছে। সে প্রতিজ্ঞা করত যে জেল থেকে বেরিয়ে সে একজন ভালো মানুষ হবে। আমি রাহুলের চিঠির জবাব দিতাম। তাকে বলতাম যে আমরা তার জন্য অপেক্ষা করছি। কিন্তু সে যেন মনে রাখে যে জীবনে সত্যের চেয়ে বড় কিছু নেই। এই ঘটনাটা আমাকে শিখিয়েছে যে পারিবারিক সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকলেই চলে না, খোলামেলা কথাবার্তাও থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, সন্তানদের ছোট থেকেই নৈতিক শিক্ষা দিতে হয়। আমি এখনও মাঝে মাঝে ভাবি, রাহুলের মতো একজন ভালো ছেলে কি করে এমন খারাপ কাজ করতে পারল। কিন্তু তারপর মনে হয় যে সমাজের প্রভাবও এক্ষেত্রে দায়ী। আজকালকার যুগে টাকাকেই সবচেয়ে বড় মনে করা হয়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি সেটা হল, পরিবারের সদস্যদের মধ্যে যদি আস্থার সাথে সাথে স্বচ্ছতাও থাকে, তাহলে এমন সমস্যা এড়ানো যায়। রাহুলের সাজার মেয়াদ শেষ হলে সে বাড়ি ফিরবে।
আমি জানি যে সে অনেক বদলে গেছে। সে এখন বোঝে যে জীবনের সততাই সবচেয়ে বড় সম্পদ। আমাদের পরিবারের এই গল্পটা একটা শিক্ষণীয় গল্প। এটা বলে যে পারিবারিক ভালোবাসা আর বিশ্বাসের পাশাপাশি নৈতিক শিক্ষাও অত্যন্ত জরুরি। আমি আশা করি যে অন্যান্য পরিবার আমাদের ভুল থেকে শিখবে। সন্তানদের ছোট থেকেই শেখাবে যে টাকার চেয়ে সততা বেশি গুরুত্বপূর্ণ। প্রিয়া এখন হাই স্কুলে পড়ে। সে খুব ভালো ছাত্রী। কিন্তু আমি তাকে সবসময় বলি যে পড়াশোনার চেয়েও সততা বেশি জরুরি। সুব্রত এখন তার অফিসে একটা ভালো পদে আছে। কিন্তু সে সবসময় সৎ পথে কাজ করে। কারণ আমাদের পরিবার ভুলের মূল্য দিয়েছে। আমার এই গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারছেন যে পারিবারিক জীবনে কখনো কখনো কী ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কিন্তু সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত ভালোই হয়। রাহুল আরও 2 বছর জেলে থাকবে। কিন্তু আমি জানি যে সে এখন একজন পরিবর্তিত মানুষ। সে বুঝেছে যে অসৎ উপায়ে টাকা আয় করার চেয়ে সৎভাবে কষ্ট করে বেঁচে থাকা অনেক ভালো। আমাদের পরিবারের এই দুঃসময়ে আমরা একে অপরকে সাহায্য করেছি। আমি বুঝেছি যে পরিবার মানে শুধু সুখে একসাথে থাকা নয়, দুঃখেও একে অপরের পাশে দাঁড়ানো। সুব্রতের বস যিনি আমাদের ক্ষমা করে দিয়েছিল, তিনি এখন আমাদের পারিবারিক বন্ধু। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শিখেছি। তিনি আমাদের বলেছেন যে জীবনে ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুল স্বীকার করে সেটা সংশোধন করার চেষ্টা করাটাই আসল কথা। আমার এই অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে মানুষের জীবনে অনেক রকম পরীক্ষা আসে। কিন্তু সৎ থাকলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। প্রিয়া যখন কলেজে যাবে, আমি তাকে সবসময় মনে করিয়ে দেব যে যতই প্রতিযোগিতার যুগ হোক, সততা ত্যাগ করা যাবে না। রাহুলের জেল থেকে আসা শেষ চিঠিতে সে লিখেছিল, মা, আমি বুঝেছি যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। কিন্তু সৎ থাকলে মানসিক শান্তি পাওয়া যায়। এই চিঠিটা পড়ে আমার মনে হয়েছিল যে রাহুল সত্যিই পরিবর্তিত হয়েছে। সে এখন জীবনের আসল মানে বুঝতে পেরেছে। আমার এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই যে পারিবারিক জীবনে রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চার থাকতেই পারে। কিন্তু সেই সব কিছুর মূলে থাকতে হবে সততা আর ভালোবাসা। আমাদের পরিবারের এই ঘটনা একটা কঠিন পরীক্ষা ছিল। কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আমরা আরও শক্তিশালী হয়েছি। এখন আমি বুঝি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে পরস্পরের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা আর সততা। আমার গল্প শেষ করার আগে আমি বলতে চাই যে জীবনে যেই পরিস্থিতিই আসুক না কেন, সত্যের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। কারণ মিথ্যার পথে হয়তো সাময়িক সুবিধা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিই হয়। রাহুল জেল থেকে বেরিয়ে আসার পর আমরা নতুন করে জীবন শুরু করব। এবার সবকিছু সততার ভিত্তিতে। আমার এই দীর্ঘ গল্পটা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারবেন। জীবনে সত্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই। এই কথাটা সবসময় মনে রাখবেন। কিন্তু আমার গল্প এখানে শেষ নয়। রাহুল জেলে যাওয়ার পর আমাদের পরিবারে আরও অনেক কিছু ঘটেছে যেগুলো আপনাদের জানা দরকার। রাহুল জেলে যাওয়ার 2 মাস পর একদিন সকালে আমাদের দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখি একজন অচেনা মহিলা। বয়স হবে 50-এর কাছাকাছি। তিনি নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম মীনা রায়। আমি সারার মা গু। আমি চমকে গেলাম। সারা? সেই মেয়েটা যে রাহুলের সাথে মিলে এই পুরো ষড়যন্ত্রটা করেছিল। মীনা খালা আমার কাছে কেঁদে কেঁদে বলল, দিদি, আমার মেয়ে সারা খুব খারাপ কাজে জড়িয়ে পড়েছে। তারপর থেকে সে বাড়ি আসে না। আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমি তাকে ভেতরে নিয়ে চা দিলাম। তিনি বলতে লাগল, সারা আগে খুব ভালো মেয়ে ছিল। কলেজে পড়ত। কিন্তু হঠাৎ করে কিছু খারাপ লোকের সাথে মিশে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন যে আমার ছেলের সাথে সারার যোগাযোগ ছিল? মীনা খালা বলল, সারার ঘর থেকে আমি রাহুলের কিছু ছবি পেয়েছি। আর একটা ডায়েরিতে আপনাদের ঠিকানা লেখা ছিল। তিনি সারার ডায়েরিটা আমাকে দেখাল। সেখানে রাহুলের সাথে সারার অনেক ছবি ছিল। আর লেখা ছিল যে সারা রাহুলকে ভালোবাসে। আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। রাহুল আমাকে কখনো বলেনি যে সারার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। আমি ভেবেছিলাম সারা শুধু একজন সহকর্মী। মীনা খালা আরও বলল, দিদি, সারা তার ডায়েরিতে লিখেছে যে সে এই কাজটা শুধু রাহুলের জন্যই করেছে। কারণ রাহুল তাকে বলেছিল যে তারা এই টাকা দিয়ে বিয়ে করবে। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে রাহুল শুধু টাকার লোভেই এই কাজ করেনি। সে প্রেমের জন্যও করেছে। কিন্তু আমাকে সেটা বলেনি।
মিনা খালা কেঁদে কেঁদে বলল, দিদি, আমার মেয়েটা এখন কোথায় আছে জানি না। পুলিশে খোঁজ দিয়েছি, কিন্তু কোনো হদিস পাচ্ছি না গিয়ে। আমি মিনা খালাকে সান্ত্বনা দিলাম। বললাম, আপনি চিন্তা করবেন না, সারাকে খুঁজে বের করার চেষ্টা করব। সেদিন বিকেলে আমি রাহুলের সাথে জেলে দেখা করতে গেলাম। আমি তাকে সারার ব্যাপারে জিজ্ঞেস করলাম। রাহুল প্রথমে কিছু বলতে চাইল না। তারপর আমি চাপ দিলে সে স্বীকার করল, মা, সারাকে আমি ভালোবাসতাম। আমরা বিয়ে করার পরিকল্পনা করেছিলাম গে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সে এখন কোথায়? রাহুল বলল, আমি জানি না। আমার গ্রেফতার হওয়ার পর থেকে সে আমার সাথে যোগাযোগ করেনি গিয়ে। আমি বুঝলাম যে সারা হয়তো ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছে, বা হয়তো সে রাহুলের উপর রেগে গিয়ে সব সম্পর্ক ছিন্ন করেছে। বাড়ি ফিরে আমি মিনা খালার সাথে কথা বললাম। আমরা মিলে সারাকে খোঁজার সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমরা সারার কলেজে গেলাম। সেখানে তার বন্ধুদের জিজ্ঞেস করলাম। তারা বলল যে সারা কয়েক মাস ধরে কলেজে আসে না। সারার একজন বন্ধু বিনীতা আমাদের বলল, খালা, সারা আপা খুব পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে বলত যে সে অনেক টাকা আয় করছে, কিন্তু কি কাজ করে সেটা বলত না গি। বিনীতা আরও বলল, সারা আপা একবার আমাকে বলেছিল যে সে একটা গোপন কাজে জড়িত। সে বলেছিল যে এই কাজ সফল হলে সে অনেক বড়লোক হয়ে যাবে গু। আমি বুঝলাম যে সারাও রাহুলের মতো টাকার লোভে পড়ে এই কাজ করেছে, কিন্তু এখন সে হয়তো ভয় পেয়ে লুকিয়ে আছে। আমরা সারার অন্যান্য বন্ধুদের সাথেও কথা বললাম, কিন্তু কেউই তার খোঁজ জানত না। এক সপ্তাহ পর একদিন রাতে আমাদের ফোনে একটা কল এলো। ফোন ধরলাম। ওপাশে একটা মেয়ের গলা। ফিসফিস করে বলল, আন্টি, আমি সারা গু। আমি চমকে গেলাম। সারা, তুমি কোথায়? তোমার মা তোমাকে খুঁজছে গু। সারা কাঁদো কাঁদো গলায় বলল, আন্টি, আমি অনেক ভয় পাচ্ছি। যারা আমাদের দিয়ে এই কাজটা করিয়েছে তারা আমাকে খুঁজছে গু। আমি জিজ্ঞেস করলাম, কেন? সারা বলল, কারণ আমি তাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি। তারা চায় না যে আমি পুলিশের কাছে যাই। আমি বললাম, তুমি কোথায় আছো? আমি তোমার মাকে নিয়ে তোমার কাছে আসছি গু। সারা বলল, আন্টি, আমি পুরান ঢাকার একটা মেসে লুকিয়ে আছি, কিন্তু আর বেশিদিন লুকিয়ে থাকতে পারব না গে। আমি তার ঠিকানা নিয়ে পরের দিনই মিনা খালার সাথে সেখানে গেলাম। সারাকে দেখে মনে হলো সে অনেক কষ্ট পেয়েছে। তার মুখ শুকিয়ে গেছে, চোখে গভীর ভয়ের ছাপ। মিনা খালা সারাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মা, তুই কোথায় ছিলি এতদিন? সারা তার মায়ের কাছে সব খুলে বল যে সে রাহুলকে ভালোবেসে এই কাজে জড়িয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে যে ভুল করেছে। সারা আমাকে বলল, আন্টি, আমি জানি আপনার ছেলে আমার কারণেই এই সমস্যায় পড়েছে। আমি তাকে এই কাজে উৎসাহ দিয়েছিলাম গু। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এই কাজের পেছনে আসল হোতা কে ছিল? সারা বলল, আন্টি, একটা বড় কর্পোরেট গ্রুপ আছে। তারা বিভিন্ন কোম্পানির কন্ট্রোল নিতে চায়। সেজন্য তারা সেই কোম্পানিগুলোর ভেতরে ষড়যন্ত্র করে কি। সারা আরও বলল, তারা আমাদের মতো তরুণ ছেলে মেয়েদের টাকার লোভ দেখিয়ে এই কাজে ব্যবহার করে। আমরা তো জানতামই না যে এটা এত বড় অপরাধ। আমি বুঝলাম যে রাহুল আর সারা আসলে একটা বড় ষড়যন্ত্রের ছোট অংশ মাত্র। আসল অপরাধীরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে। আমি সারাকে বললাম, তুমি পুলিশের কাছে গিয়ে সব বলো, তাহলে আসল অপরাধীদের ধরা যাবে। সারা বলল, কিন্তু আন্টি, তারা খুব ক্ষমতাবান। আমি একা তাদের বিরুদ্ধে কিছু করতে পারব না গি। আমি বললাম, তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। সারার মা মিনা খালাও তাকে উৎসাহ দিল। বলল, মা, তুই যা ঠিক মনে করিস সেটাই করিস, আমি তোর পাশে আছি গু। পরের দিন আমরা সারাকে নিয়ে পুলিশ স্টেশনে গেলাম। সেখানে সারা সব সত্য বলল। সে যেই কর্পোরেট গ্রুপের নাম বলল, পুলিশ সেটা নোট করল। পুলিশ ইন্সপেক্টর বলল, আমরা এই গ্রুপ সম্পর্কে আগে থেকেই সন্দেহ করতাম। তোমার তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করব গ। সারার সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ সেই কর্পোরেট গ্রুপের বিরুদ্ধে মামলা করল। তারা গ্রুপের কয়েকজন বড় কর্মকর্তাকে গ্রেফতার করল। এই তদন্তের ফলে বেরিয়ে এলো যে এই গ্রুপ বিভিন্ন কোম্পানিতে এমন ষড়যন্ত্র করেছে। রাহুলের মতো আরও অনেক তরুণ তরুণী তাদের ফাঁদে পড়েছে। রাহুলের মামলাও নতুন করে দেখা হল। কোর্ট বিবেচনা করল যে রাহুল একটা বড় ষড়যন্ত্রের শিকার। তার সাজা কমিয়ে দেওয়া হল। রাহুল ১.৫ বছর পর জেল থেকে বেরিয়ে এল। সে অনেক পরিবর্তিত হয়ে এসেছিল।
তার চোখে এখন অনুশোচনা আর দৃঢ়তা। রাহুল বাড়ি এসে সবার কাছে ক্ষমা চাইল। সারার কাছেও ক্ষমা চাইল তাকে এই বিপদে ফেলার জন্য। কিন্তু সারা বলল, রাহুল, আমিই তো তোমাকে এই কাজে উৎসাহ দিয়েছিলাম। দোষ আমারও। তারা দুজনে বুঝতে পারল যে তাদের মধ্যে যেটা ছিল সেটা আসলে ভালোবাসা ছিল না। সেটা ছিল ভুল বোঝাবুঝি আর টাকার লোভ। সারা এখন একটা এনজিওতে কাজ করে। সে তরুণ ছেলেমেয়েদের সচেতন করার কাজ করে যাতে তারা এমন ভুল না করে। রাহুলও এখন একটা সৎ চাকরি করে। সে বিভিন্ন কলেজে গিয়ে তার অভিজ্ঞতার কথা বলে। ছেলেমেয়েদের সাবধান করে যাতে তারা সহজ টাকার লোভে না পড়ে। আমাদের পরিবারে এখন আরও বেশি খোলামেলা পরিবেশ। আমরা যে কোনো বিষয় নিয়ে একে অপরের সাথে কথা বলি। প্রিয়া এখন কলেজে পড়ে। সে খুব সৎ আর মানবিক মেয়ে হয়ে উঠেছে। সে জানে যে জীবনের সততাই সবচেয়ে বড় সম্পদ। সুব্রত এখন তার কোম্পানিতে একটা ভালো পদে আছে। তিনি অফিসে সবসময় সৎ আর স্বচ্ছভাবে কাজ করেন। সুব্রতের পুরাতন বস জেল থেকে বেরিয়ে এসেছেন। তিনি এখন একটা ছোট ব্যবসা করেন। আমরা তার সাথে এখনও যোগাযোগ রাখি। তিনি আমাদের বলেছেন যে জীবনে কঠিন পরিস্থিতি এলে সেটা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। মিনা খালার সাথে আমাদের এখন পারিবারিক সম্পর্ক। সারার মা হিসেবে তিনি আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন। আমরা মাঝে মাঝে একসাথে বসে আমাদের সেই কঠিন দিনগুলোর কথা মনে করি। কিন্তু সেই স্মৃতিগুলো এখন আমাদের কাছে শিক্ষণীয়। রাহুল এখন বিয়ে করার কথা ভাবছে। কিন্তু সে এবার খুব সতর্কতার সাথে মেয়ে খোঁজ করছে। সে বলে যে টাকা পয়সার চেয়ে মানসিক মিলটা বেশি জরুরি। আমি রাহুলকে বলেছি যে বিয়ের জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। আগে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করুক। প্রিয়াও এখন বুঝতে পারে যে জীবনে কি গুরুত্বপূর্ণ। সে বলে যে সে এমন একটা ক্যারিয়ার বেছে নেবে যেখানে মানুষের সেবা করা যায়। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে সমস্যা এলে পালিয়ে না গিয়ে মুখোমুখি হতে হয়। কয়েকদিন আগে আমি একটা খবর শুনলাম যে সেই কর্পোরেট গ্রুপের বিরুদ্ধে আরও অনেক মামলা হয়েছে। তারা অনেক কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই খবর শুনে আমার মনে হয়েছে যে আমরা সত্য প্রকাশ করে ভালোই করেছি। না হলে আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হতো। রাহুল এখন মাঝে মাঝে বলে, মা, আমি জেলে গিয়ে আসলে উপকারী হয়েছে। না হলে আমি হয়তো আরও বড় অপরাধে জড়িয়ে পড়তাম গু। আমি রাহুলকে বলি যে ভুল করাটা মানবিক। কিন্তু ভুল থেকে শেখাটা জরুরি। সারা এখন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। সে প্রিয়ার সাথে বোনের মতো সম্পর্ক করে। সারা প্রিয়াকে বলে, প্রিয়া, তুই কখনো সহজ পথে টাকা আয় করার চিন্তা করিস না। সেটা জীবনে বিপদ ডেকে আনে গি। আমাদের পরিবারে এখন একটা নতুন ঐতিহ্য চালু হয়েছে। আমরা প্রতি সপ্তাহে একদিন সবাই মিলে বসি। সেদিন আমরা একে অপরের সাথে সব কথা শেয়ার করি। এই পদ্ধতিতে আমরা নিশ্চিত করি যে কেউ কোনো সমস্যায় একা না থাকে। গত মাসে রাহুল আমাকে বলল, মা, আমি একটা বই লিখতে চাই। সেখানে আমার অভিজ্ঞতার কথা লিখব গু। আমি রাহুলকে উৎসাহ দিলাম। বললাম যে তার অভিজ্ঞতা অন্যদের কাজে আসতে পারে। রাহুল এখন সেই বই লিখছে। সে বইয়ের নাম দিয়েছে কি সত্যের পথে ফেরাগু। আমি মনে করি যে এই বইটা অনেক তরুণ তরুণীর জীবন পরিবর্তন করতে পারবে। প্রিয়া এখন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান পড়ে। সে বলে যে সে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চায়। আমি প্রিয়াকে গর্ব করি কারণ সে আমাদের পরিবারের কঠিন সময় থেকে শিক্ষা নিয়েছে। সুব্রত এখন তার অফিসে একটা এথিক্স কমিটি গঠন করেছেন। সেই কমিটি অফিসের সততা রক্ষার কাজ করে। আমার মনে হয় যে আমাদের পরিবারের এই অভিজ্ঞতা শুধু আমাদের নয়, সমাজেরও উপকার করছে। মিনা খালা এখন আমাদের পাড়ায় একটা মহিলা সংগঠন চালান। সেখানে তিনি অন্যান্য মায়েদের সাথে সন্তানদের নৈতিক শিক্ষার ব্যাপারে কথা বলেন। আমিও সেই সংগঠনে সক্রিয়ভাবে অংশ নিই। আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের পাড়ার অনেক পরিবার এখন আরও খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করে। কিছুদিন আগে আমাদের পাড়ার একটা ছেলে একই রকম সমস্যায় পড়েছিল। তার মা আমাদের কাছে পরামর্শ চাইতে এসেছিল। আমরা সেই পরিবারকে সাহায্য করেছি। তারা সমস্যার সমাধান করতে পেরেছে। এইভাবে আমাদের অভিজ্ঞতা অন্যদের কাজে লাগছে। রাহুলের বইটা প্রকাশিত হওয়ার পর অনেকে তাকে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতে ডাকে। রাহুল এখন একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করে। সারাও এখন বিভিন্ন প্রোগ্রামে কথা বলে। সে বিশেষ করে মেয়েদের সাবধান করে। আমার মনে হয় যে তাদের কথা শুনে অনেক তরুণ তরুণী ভুল পথ থেকে ফিরবে।
আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে হচ্ছে যে জীবনে যা কিছু ঘটে সেটার একটা উদ্দেশ্য আছে। আমাদের পরিবারে যা ঘটেছিল সেটা কষ্টকর ছিল, কিন্তু সেটা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। এখন আমরা জানি যে জীবনে যেই সমস্যাই আসুক আমরা একসাথে তার সমাধান করতে পারি। আমার এই দীর্ঘ গল্পের মাধ্যমে আমি বলতে চেয়েছি যে পারিবারিক বন্ধন আর সততা জীবনের সবচেয়ে বড় সম্পদ। যারা এই গল্পটা শুনছেন তাদের বলি যে আপনারা আপনাদের পরিবারে খোলামেলা পরিবেশ রাখুন। সন্তানদের ছোট থেকেই নৈতিক শিক্ষা দিন। তাদের বোঝান যে টাকার চেয়ে সততা বেশি গুরুত্বপূর্ণ। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেটা একা মোকাবেলা করার চেষ্টা করবেন না। পরিবার আর বিশ্বস্ত বন্ধুদের সাহায্য নিন। মনে রাখবেন, সত্যের পথে চলা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটাই শান্তি দেয়া। আমার গল্প এখানেও শেষ নয়, কারণ জীবনে প্রতিদিনই নতুন কিছু ঘটে। আর আমাদের পরিবারেও নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। গত বছর রাহুলের বই প্রকাশের পর একদিন আমাদের বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক এলেন। তিনি নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম করিম উদ্দিন। আমি একটা বড় কোম্পানির মালিক। করিম সাহেব বলল, আমি রাহুলের বই পড়েছি। আমি তার সততার পরিচয় পেয়েছি। আমি তাকে আমার কোম্পানিতে একটা ভালো চাকরি দিতে চাই। রাহুল প্রথমে দ্বিধায় পড়ল। সে বলল, আঙ্কেল, আমার অতীত জানার পরও আপনি আমাকে চাকরি দিতে চান? করিম সাহেব বলল, হ্যাঁ, কারণ তুমি তোমার ভুল স্বীকার করেছ আর সেই ভুল থেকে শিখেছ। এমন মানুষই আমার দরকার। রাহুল সেই চাকরি নিল। এখন সে সেই কোম্পানিতে এথিক্স ডিপার্টমেন্টের প্রধান। রাহুলের কাজ হল কোম্পানির কর্মচারীদের নৈতিক শিক্ষা দেওয়া, যাতে তারা কোনো অসৎ কাজে জড়িয়ে না পড়ে। করিম সাহেব বলেছেন যে রাহুলের যোগদানের পর তার কোম্পানিতে দুর্নীতি অনেক কমে গেছে। রাহুল এখন তার কাজে খুশি। সে বলে যে এখন সে আসলেই মানুষের উপকার করছে। সারাও এখন একটা বড় এনজিওতে প্রোগ্রাম ম্যানেজারের কাজ করে। সে যুবসমাজকে সচেতন করার প্রোগ্রাম চালা। সারা আর রাহুল এখন ভালো বন্ধু। তাদের মধ্যে আর কোনো রোমান্টিক সম্পর্ক নেই। তারা বুঝেছে যে তাদের আগের সম্পর্কটা ভুল ছিল। প্রিয়া এখন ইউনিভার্সিটির শেষ বর্ষে। সে তার থিসিস লিখছে যুব সমাজে নৈতিক অবক্ষয় নিয়ে। প্রিয়া বলে যে সে আমাদের পরিবারের অভিজ্ঞতা তার গবেষণায় ব্যবহার করবে। আমি প্রিয়াকে বলেছি যে সে যদি চায় তাহলে আমাদের অভিজ্ঞতা নিয়ে লিখতে পারে। এতে হয়তো আরও মানুষের উপকার হবে। সুব্রত এখন তার কোম্পানিতে জেনারেল ম্যানেজার। তিনি তার সততার জন্য সবার কাছে সম্মানিত। সুব্রতের কোম্পানি এখন দেশের অন্যতম নৈতিক কোম্পানি হিসেবে পরিচিত। আমি এখন একটা মহিলা সংগঠনের সভাপতি। আমাদের সংগঠন বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধানে কাজ করে। আমার অভিজ্ঞতার কারণে অনেক মা আমার কাছে পরামর্শ নিতে আসেন। মিনা খালা এখন একটা স্কুলে কাউন্সেলর হিসেবে কাজ করেন। তিনি ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দেন। আমাদের পাড়ায় এখন একটা কমিউনিটি সেন্টার আছে। সেখানে আমরা নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করি। এই কমিউনিটি সেন্টারের মাধ্যমে আমরা অনেক পরিবারকে সাহায্য করেছি। গত মাসে একটা ঘটনা ঘটল যেটা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। আমাদের পাড়ার একটা মেয়ে তানিয়া একটা সাইবার ক্রাইমে জড়িয়ে পড়েছিল। তার মা আমাদের কাছে সাহায্য চাইতে এলো। তানিয়া অনলাইন গেমিংয়ের মাধ্যমে কিছু লোকের সাথে পরিচিত হয়েছিল। তারা তাকে সহজ টাকা আয়ের লোভ দেখিয়েছিল। তানিয়া বুঝতে পারেনি যে সে একটা সাইবার জালিয়াতির অংশ হয়ে গেছে। আমরা তানিয়ার পরিবারকে সাহায্য করলাম। রাহুল আর সারা তানিয়ার সাথে কথা বলল। তারা তানিয়াকে বুঝাল যে সে ভুল পথে যাচ্ছে। তানিয়া তাদের কথা শুনে সেই কাজ থেকে সরে এলো। এখন তানিয়া একটা কলেজে ভর্তি হয়েছে। সে বলে যে সে আমাদের অভিজ্ঞতা থেকে শিখেছে। এই ঘটনাটা আমাদের বুঝিয়ে দিল যে আমাদের অভিজ্ঞতা সত্যিই অন্যদের কাজে লাগছে। রাহুলের বইটা এখন অনেক স্কুল কলেজে পড়ানো হয়। শিক্ষকরা এটাকে নৈতিক শিক্ষার বই হিসেবে ব্যবহার করেন। কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেল আমাদের পরিবারের গল্প নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চেয়েছে। আমরা রাজি হয়েছি, কারণ আমরা চাই যে আমাদের অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। সেই ডকুমেন্টারিতে আমরা সবাই আমাদের অভিজ্ঞতার কথা বলেছি। এমনকি সুব্রতের পুরাতন বশও কথা বলেছেন। তিনি বলেছেন যে ক্ষমা করে দেওয়াই জীবনের সবচেয়ে বড় শক্তি। ডকুমেন্টারিটা প্রচারের পর আমাদের কাছে সারা দেশ থেকে চিঠি এসেছে। অনেকে জানিয়েছে যে আমাদের গল্প তাদের জীবন পরিবর্তন করেছে।
একজন বাবা লিখেছেন যে তিনি আমাদের গল্প শোনার পর তার ছেলের সাথে আরও খোলামেলা কথা বলতে শুরু করেছেন। একজন মা লিখেছেন যে আমাদের অভিজ্ঞতা শুনে তিনি তার মেয়েকে সাইবার ক্রাইম থেকে বাঁচাতে পেরেছেন। এই চিঠিগুলো পড়ে আমাদের মনে হয়েছে যে আমাদের কষ্টের অভিজ্ঞতা অর্থবহ হয়েছে। রাহুল এখন একটা নতুন বই লিখছে। এবারের বইটার নাম পরিবার আর সততার শক্তিগু। এই বইতে সে বিভিন্ন পরিবারের গল্প লিখবে যারা কঠিন সময়ে সততার পথে থেকে সফল হয়েছে। প্রিয়া তার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে এখন একটা সামাজিক সংস্থায় কাজ শুরু করেছে। প্রিয়ার কাজ হল সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করা আর সেগুলোর সমাধান খোঁজা। প্রিয়া বলে যে সে আমাদের পরিবারের অভিজ্ঞতা তার কাজে ব্যবহার করবে। সুব্রত এখন তার কোম্পানিতে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করেছেন। সেই প্রোগ্রামে নতুন কর্মচারীদের নৈতিক শিক্ষা দেওয়া হয়। সুব্রত বলেন যে এই প্রোগ্রামের কারণে তার কোম্পানিতে কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি। আমি এখন বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিই, বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে। আমি মায়েদের বলি যে তারা সন্তানদের সাথে বন্ধুর মতো সম্পর্ক রাখুন, যাতে সন্তানরা যে কোনো সমস্যার কথা মা বাবার সাথে শেয়ার করতে পারে। মিনা খালা এখন একটা বই লিখছেন। বইটার নাম মায়ের দায়িত্ব আর সন্তানের নিরাপত্তা গু। এই বইতে তিনি তার অভিজ্ঞতার কথা লিখছেন, কি করে একজন মা সন্তানকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাতে পারে। সারা এখন বিভিন্ন কলেজে গিয়ে মেয়েদের সাথে কথা বলে। সে তাদের সাবধান করে বিভিন্ন ফাঁদ সম্পর্কে। সারা বলে যে আজকালকার যুগে মেয়েরা অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়। আমাদের কমিউনিটি সেন্টারে এখন সপ্তাহে 3 দিন বিভিন্ন প্রোগ্রাম হয়। সোমবার হয় পারিবারিক কাউন্সেলিং সেশন। এখানে বিভিন্ন পরিবারের সমস্যার সমাধান খোঁজা হয়। বুধবার হয় যুগ সচেতনতা প্রোগ্রাম। এখানে তরুণ তরুণীরা এসে তাদের সমস্যার কথা বলে। শুক্রবার হয় মহিলা সচেতনতা প্রোগ্রাম। এখানে মায়েরা এসে সন্তানদের নিয়ে আলোচনা করে। এই প্রোগ্রামগুলো অনেক জনপ্রিয় হয়েছে। আশেপাশের এলাকা থেকেও মানুষ আসে। আমরা ভাবছি যে এই মডেলটা অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া যায়। গত বছর আমরা একটা ছোট্ট উৎসব করেছিলাম। সেই উৎসবের নাম দিয়েছিলাম সত্য উৎসব গু। এই উৎসবে আমরা সেই সব পরিবারকে সম্মানিত করেছিলাম যারা কঠিন সময়ে সততার পথে থেকেছে। সেদিন অনেক পরিবার তাদের অভিজ্ঞতার কথা বলেছিল। সবার গল্প শুনে আমরা বুঝেছিলাম যে আমরা একা নই। অনেক পরিবারই জীবনে কোনো না কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কিন্তু সততার পথে থেকে তারা সেটা কাটিয়ে উঠেছে। এই উৎসবটা এত সফল হয়েছিল যে আমরা ঠিক করেছি প্রতি বছর এটা করব। আজকাল আমি মাঝে মাঝে ভাবি, যদি রাহুল সেদিন আমাকে সত্যটা না বলতো তাহলে কি হতো? হয়তো আমরা আজও অন্ধকারে থাকতাম। হয়তো রাহুল আরও বড় অপরাধে জড়িয়ে পড়ত। কিন্তু রাহুল সাহস করে সত্য বলেছিল। আর সেই সত্যই আমাদের মুক্তি এনে দিয়েছে। আমি সবসময় বলি যে সত্য বলা কঠিন, কিন্তু মিথ্যা বলে ঢেকে রাখা আরও কঠিন। কারণ মিথ্যা একদিন না একদিন ধরা পড়েই যায়, আর তখন অবস্থা আরও খারাপ হয়। রাহুলের ক্ষেত্রেও তাই হয়েছে। সে যদি শুরুতেই সত্য বলত তাহলে হয়তো এত বড় সমস্যা হতো না। কিন্তু জীবনে দেরি হলেও সত্য বলা কখনো বৃথা যায় না। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে পরিবার মানে শুধু একসাথে থাকা নয়। পরিবার মানে একে অপরের পাশে দাঁড়ানো। সুখে হোক বা দুঃখে হোক, পরিবারের সদস্যরা একসাথে থাকবে। এটাই পারিবারিক বন্ধনের শক্তি। আর এই শক্তি তখনই কাজ করে যখন পরিবারে সততা থাকে। মিথ্যা আর প্রতারণা পারিবারিক বন্ধনকে দুর্বল করে দেয়া। আজ যখন আমি এই গল্পের শেষের দিকে আসছি, তখন আমার মনে হচ্ছে যে আমাদের এই যাত্রা আসলে শেষ নয়, শুরু। কারণ আমরা এখন জানি যে জীবনে যে কোনো সমস্যার সমাধান সম্ভব যদি আমরা একসাথে থাকি আর সৎ থাকি। আমরা এখন আরও শক্তিশালী। আমরা জানি যে ভবিষ্যতে যে কোনো বিপদ এলে আমরা সেটা মোকাবেলা করতে পারব। রাহুল এখন একজন দায়িত্বশীল মানুষ। প্রিয়া একজন আদর্শ মেয়ে। সুব্রত একজন সৎ কর্মকর্তা। আর আমি একজন সচেতন মা। আমাদের পরিবারের এই পরিবর্তনটা রাতারাতি হয়নি। এটা হয়েছে ধীরে ধীরে, সচেতন চেষ্টার মাধ্যমে। আমরা প্রতিদিন নিজেদের প্রশ্ন করি, আমরা কি সৎ পথে আছি? আমরা কি সঠিক কাজ করছি? এই প্রশ্নগুলো আমাদের সতর্ক রাখে, আমাদের ভুল পথে যেতে দেয় না। আমি যারা এই গল্পটা শুনছেন তাদের বলতে চাই, আপনারাও আপনাদের পরিবারে এই ধরনের সচেতনতা আনুন। আপনাদের সন্তানদের সাথে খোলামেলা কথা বলুন। তাদের বুঝান যে সত্য বলা ভালো, মিথ্যা বলা খারাপ। তাদের শেখান যে সহজ পথে টাকা আয় করার চেষ্টা না করতে।
কষ্ট করে সৎ পথে টাকা আয় করতে। আর সবচেয়ে বড় কথা, তাদের ভালোবাসা দিন, যাতে তারা যেকোনো সমস্যায় পড়লে আপনাদের কাছে আসতে পারে। আমাদের অভিজ্ঞতা বলে যে ভালোবাসা আর বিশ্বাসী পরিবারের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি দিয়ে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আমার এই দীর্ঘ গল্পটা শেষ করার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এত ধৈর্য করে শুনেছেন। আমি আশা করি এই গল্পটা আপনাদের জীবনে কোনো কাজে আসবে। মনে রাখবেন, জীবনে সবচেয়ে বড় সম্পদ হল পরিবার আর সততা। এই দুটো থাকলে আর কোনো ভয় নেই। আর যদি কখনো ভুল করে ফেলেন, তাহলে সেই ভুল স্বীকার করে সংশোধন করার চেষ্টা করুন। কারণ মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল কথা। আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আল্লাহ যেন সবার মঙ্গল করেন, আর আপনাদের পরিবারে যেন সুখ, শান্তি আর সততা বিরাজ করে। কিন্তু আমার গল্প এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ গত কয়েক মাসে আমাদের জীবনে আরও অনেক কিছু ঘটেছে যেগুলো আপনাদের জানা দরকার। 3 মাস আগে রাহুল একদিন বাড়িতে এসে খুশির সাথে বলল, মা, আমাকে একটা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে গি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি পুরস্কার? রাহুল বলল, জাতীয় সততা পুরস্কার। আমার কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটা দেওয়া হবে গি। আমার চোখে জল এসে গেল। যে ছেলে একসময় ভুল পথে গিয়েছিল, সেই ছেলে আজ সততার জন্য পুরস্কার পাচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের পুরো পরিবার গিয়েছিল, এমনকি সারা আর মিনা খালাও গিয়েছিল। অনুষ্ঠানে রাহুল বক্তৃতা দিয়েছিল। সে বলেছিল, এই পুরস্কারটা শুধু আমার নয়, এটা আমার পুরো পরিবারের, কারণ তারা আমাকে ভুল থেকে ফিরিয়ে এনেছে গি। রাহুলের বক্তৃতা শুনে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। অনেকে আমাদের কাছে এসে অভিনন্দন জানিয়েছিল। সেদিন আমার মনে হয়েছিল যে আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। পুরস্কার পাওয়ার পর রাহুলের কাছে বিভিন্ন জায়গা থেকে বক্তৃতার আমন্ত্রণ আসতে লাগল। রাহুল এখন সপ্তাহে 2-3 দিন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বক্তৃতা দেয়া, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। গত মাসে রাহুল একটা বড় ইউনিভার্সিটির কনভোকেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছে। সেই বক্তৃতায় রাহুল বলেছিল, শিক্ষা শুধু বই পড়া নয়, শিক্ষা হল জীবনের সঠিক পথ বেছে নেওয়া গি। প্রিয়াও এখন তার কাজে অনেক এগিয়ে গেছে। সে একটা বড় গবেষণা প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছে। প্রিয়ার গবেষণার বিষয় হল কিশোর অপরাধ প্রতিরোধে পারিবারিক ভূমিকা গু। প্রিয়া বলেছে যে তার গবেষণায় আমাদের পরিবারের অভিজ্ঞতা একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার হবে। সুব্রত এখন তার কোম্পানির চেয়ারম্যান হয়েছেন। কোম্পানিটা এখন দেশের অন্যতম শীর্ষ সততাসম্পন্ন প্রতিষ্ঠান। সুব্রতের নেতৃত্বে কোম্পানিটা বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিচ্ছে। গত বছর তাদের কোম্পানি একটা বৃত্তি প্রোগ্রাম চালু করেছে, যেখানে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেওয়া হয়। কিন্তু এই বৃত্তি পেতে হলে শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়, ছাত্রছাত্রীদের চরিত্রও ভালো হতে হয়। আমি এখন একটা বই লিখছি। বইটার নাম একজন মায়ের চোখে পারিবারিক সত্য। এই বইতে আমি আমার অভিজ্ঞতার পাশাপাশি অন্যান্য মায়েদের অভিজ্ঞতাও লিখছি। আমি বিভিন্ন মায়ের সাথে কথা বলে জেনেছি যে অনেক পরিবারেই এমন সমস্যা হয়, কিন্তু অনেক মা লজ্জায় বা ভয়ে সেটা কারও কাছে বলে না। ফলে সমস্যাটা আরও বড় হয়ে যায়। আমার বইয়ের উদ্দেশ্য হল মায়েদের সাহস দেওয়া, যাতে তারা সমস্যার মুখোমুখি হতে ভয় না পায়। সারা এখন একটা টেলিভিশন প্রোগ্রাম হোস্ট করে। প্রোগ্রামটার নাম সচেতন যুবগু। এই প্রোগ্রামে সারা বিভিন্ন তরুণ-তরুণীর সমস্যা নিয়ে আলোচনা করে। গত সপ্তাহে সারার প্রোগ্রামে আমি অতিথি হিসেবে গিয়েছিলাম। সেখানে আমি মায়েদের উদ্দেশ্যে কথা বলেছিলাম যে তারা সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন। প্রোগ্রামের পর অনেক দর্শক ফোন করে জানিয়েছে যে তারা উপকৃত হয়েছে। মিনা খালার লেখা বইটা প্রকাশিত হয়েছে। বইটা অনেক জনপ্রিয় হয়েছে। বইটা পড়ে অনেক মা তাদের সন্তানদের আরও ভালোভাবে বুঝতে পারছে। মিনা খালা এখন বিভিন্ন স্কুলে গিয়ে অভিভাবক সভায় কথা বলেন। তিনি বলেন যে অভিভাবকদের সবচেয়ে বড় কাজ হল সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া। আমাদের কমিউনিটি সেন্টারটা এখন একটা পূর্ণাঙ্গ সামাজিক সেবা কেন্দ্র হয়ে গেছে। এখানে এখন শুধু কাউন্সেলিং নয়, বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। আছে একটা লাইব্রেরি যেখানে নৈতিক শিক্ষার বই আছে। আছে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার যেখানে তরুণ-তরুণীরা সাইবার নিরাপত্তা শিখতে পারে। আছে একটা আইনি সেবা কেন্দ্র যেখানে বিনামূল্যে আইনি পরামর্শ পাওয়া যায়। এই সেন্টারটা চালাতে আমাদের অনেক খরচ হয়, কিন্তু অনেক দানশীল ব্যক্তি আমাদের সাহায্য করে।
রাহুলের কোম্পানিও আমাদের নিয়মিত অনুদান দেয়া। গত মাসে আমাদের সেন্টারে একটা বিশেষ ক্যাম্প হয়েছিল। সেটার নাম ছিল পারিবারিক সম্প্রীতি ক্যাম্প। সেই ক্যাম্পে বিভিন্ন পরিবার এসেছিল যারা কোনো না কোনো সমস্যায় পড়েছে। 3 দিনের এই ক্যাম্পে আমরা তাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। ক্যাম্পের শেষে অনেক পরিবার জানিয়েছে যে তারা তাদের সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছে। একটা পরিবারের গল্প বিশেষভাবে আমার মনে রয়েছে। সেই পরিবারের ছেলেটা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিল। সে বাড়ির সব টাকা হারিয়ে ফেলেছিল। আমরা সেই পরিবারকে কাউন্সেলিং দিয়েছি। রাহুল সেই ছেলেটার সাথে বিশেষভাবে কথা বলেছে। এখন সেই ছেলেটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সে একটা ভালো চাকরি পেয়েছে। সেই পরিবার এখন আমাদের ক্যাম্পের ভলান্টিয়ার হিসেবে কাজ করে। এভাবে আমাদের অভিজ্ঞতার চেইন রিয়েকশন হচ্ছে। একটা পরিবার সুস্থ হয়ে অন্য পরিবারকে সাহায্য করছে। আমাদের সত্য উৎসব এখন একটা জাতীয় অনুষ্ঠান হয়ে গেছে। এবছর সারা দেশের 20টি জেলায় এই উৎসব পালিত হবে। প্রতিটি জেলায় স্থানীয় সৎ পরিবারগুলোকে সম্মানিত করা হবে। এই উৎসবের মূল থিম হল সত্যের পথে পরিবার। সরকার এই উৎসবকে সমর্থন দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে এটা জাতীয় নৈতিক শিক্ষা কার্যক্রমের অংশ। আমি কয়েকদিন আগে একটা খবর পড়লাম যেটা আমাকে খুব খুশি করেছে। খবরটা ছিল যে দেশে কিশোর অপরাধের হার কমে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন যে এর কারণ হল পারিবারিক সচেতনতা বৃদ্ধি। আমি মনে করি যে আমাদের মতো পরিবারগুলোর কাজ এই পরিবর্তনে অবদান রেখেছে। রাহুল এখন বিয়ের কথা ভাবছে। সে একটা মেয়েকে পছন্দ করেছে। মেয়েটার নাম অনিতা। সে একজন স্কুল শিক্ষক। খুব সুন্দর, ভদ্র আর আদর্শবান মেয়ে। অনিতা রাহুলের অতীত সম্পর্কে জানে। কিন্তু সে বলেছে যে অতীত নয়, বর্তমানটাই গুরুত্বপূর্ণ। আমি অনিতাকে খুব পছন্দ করি। মনে হয় রাহুলের জন্য সে পারফেক্ট জীবনসঙ্গী হবে। তাদের বিয়েটা পরের বছর হবে। আমরা সবাই খুব উত্তেজিত। প্রিয়াও একটা ছেলেকে পছন্দ করেছে। ছেলেটি একজন ডাক্তার। খুব ভালো পরিবারের ছেলে। কিন্তু প্রিয়া বলেছে যে সে আরও কয়েক বছর ক্যারিয়ার নিয়ে মনোযোগ দিতে চায়। তারপর বিয়ের কথা ভাববে। আমি প্রিয়ার সিদ্ধান্তকে সমর্থন করি। মেয়েদের নিজেদের প্রতিষ্ঠিত করাটা জরুরি। সুব্রত এখন প্রায়ই বলে যে তার জীবনের সবচেয়ে সুখের সময় এখনই কাটছে। তিনি বলেন, আমার পরিবার এখন পুরোপুরি সৎ আর স্বচ্ছ। আমার চেয়ে সুখী মানুষ আর নেই। আমিও একই কথা বলবো। আমাদের পরিবারে এখন এমন শান্তি যেটা আগে কখনো ছিল না। আমরা এখন একে অপরের সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারি। কোনো লুকোছাপা নেই। এই খোলামেলা পরিবেশের ফলে আমাদের মধ্যে বিশ্বাসের বন্ধন আরও মজবুত হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি, যদি রাহুল সেই ভুলটা না করত তাহলে কি হতো? হয়তো আমরা আজকের মতো এত কাছে আসতাম না। হয়তো একে অপরকে এত গভীরভাবে বুঝতাম না। তাই আমি মনে করি যে রাহুলের সেই ভুলটাও আল্লাহর একটা হিকমত ছিল। সেই ভুলের কারণেই আমরা আজ এত শক্তিশালী পরিবার হয়েছি। গত সপ্তাহে একটা জরিপে আমাদের এলাকা দেশের সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা।